আহ, আজকের আমরা যেটা শুরু করব না একাদশ শ্রেণীর যে শব্দবিজ্ঞানের শেষ একটা অংশ রয়েছে না ডপলার ক্রিয়া, সেইটা আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখছি, এইটা ক্লাসটাকে যদি সাকসেস করতে হয় তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে। যদি কোনো প্রয়োজনীয় তথ্য থাকে তো সেগুলোকে তোমরা নোট করে নেবে। তো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখাটা কিন্তু সাকসেসফুল হবে। তবে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে পড়াটাও হবে। তো আমরা বলছি কি, এই ডপলার ক্রিয়া এই ব্যাপারটার যে মূল থিওরিটা কিন্তু ডেভেলপ করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন লেখকের বইতে ডেভেলপ করা হয়েছে। তো আমরা চাইবো যে একটার পর একটা ভিন্ন অথারে যেভাবে ডেভেলপ করেছেন সেইগুলোকে আমরা এখানে কম্পেয়ার করে আলোচনা করব। তো সঙ্গে সঙ্গে এর মূল যে থিওরিটা কিন্তু থিওরিটা কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত পড়বে না, তবে এর সূত্রটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবং এই ডপলার ক্রিয়াটা কি, তাহলে প্রথমে চলে আসছি ডপলার ক্রিয়াটা কি। তো আমাদের অনেক সময় ধারণা থাকে যে দেখি আমরা কোনো একটা গাড়ি চলে গেলে তার যে হর্নের যে আওয়াজটা সেটা কিন্তু ধীরে ধীরে জোরালো হতে থাকে, আবার গাড়িটা যখন পাশ দিয়ে চলে যায় দূরের দিকে আবার সেই শব্দটা যেন ধীরে ধীরে তার তীক্ষ্ণতা কমে যায়। তো এই যে কম্পাঙ্কের যে একটা আপাত পরিবর্তন, সেই কম্পাঙ্কের পরিবর্তনের জন্য যে তীক্ষ্ণতাটা, শব্দের তীক্ষ্ণতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, সেটাকে আমরা অনুভব করি। এই যে আপাত পরিবর্তন, কম্পাঙ্কের আপাত পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে না ডপলার ক্রিয়া। তো ডপলার ক্রিয়া যেহেতু এটা একটা তরঙ্গের ঘটনা, তাহলে যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। যে কোনো তরঙ্গ বলতে কি, আমরা যে তিন প্রকার তরঙ্গর কথা বলেছি, একটা হচ্ছে কি ইলাস্টিক ওয়েভ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিংবা আর একটা যে ম্যাটার ওয়েভ। সমস্ত ওয়েভের ক্ষেত্রে এই প্রপার্টিটা প্রযোজ্য হবে এবং দেখাও যাবে। তবে কিন্তু শব্দ যে একটা ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ, সেই জন্য কি হচ্ছে, এর যে থিওরিটা বা এর যে সূত্রটা সঙ্গে আলো যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিংবা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে সূত্রটা সেটা কিন্তু একটু আলাদা হয়। তো একাদশ শ্রেণীতে যে থিওরিটা আমাদের রয়েছে, এটা শব্দের যে ডপলার ক্রিয়াটা এটা রয়েছে। তো ডপলার ক্রিয়া তাহলে কাকে বলে, সংজ্ঞাটা যদি আমরা বলি না, উৎস এবং শ্রোতা যে শুনছে এবং যে যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে সেটার মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, তবে কি হবে না, শ্রোতার কানে সেই উৎসের কম্পাঙ্ক যেটা অরিজিনাল কম্পাঙ্ক থেকে বেশি বা কম শোনা যায়, সেইটাকেই বলা হচ্ছে ডপলার ক্রিয়া। তো এই ডপলার ক্রিয়ার ফলে অর্থাৎ শ্রোতা এবং শব্দ উৎস, তো আমরা শব্দ উৎসকে এক্ষেত্রে আমরা তরঙ্গ উৎস বলতে পারি, তরঙ্গ উৎস। তাহলে শ্রোতা এবং শব্দ উৎস এর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি থাকে, তবে শ্রোতার কানে শ্রোতা উৎস এর কম্পাঙ্ক এর তুলনায় বেশি কম্পাঙ্ক কিংবা কম কম্পাঙ্কের শব্দ অনুভব করবে। কম্পাঙ্কের এই আপাত পরিবর্তন, একে ডপলার ক্রিয়া বলে। ডপলার ক্রিয়া বিজ্ঞানী জন ক্রিশ্চিয়ান ডপলার এটি 1842 খ্রিস্টাব্দে প্রমাণ করেন। তার নাম অনুসারে
এই ঘটনাটিকে বলা হয় ডপলার ক্রিয়া। এইটা হচ্ছে অরিজিনাল যে ঘটনা। তো এই ডপলার ক্রিয়াটা প্রমাণ করবেন 1845 খ্রিস্টাব্দে 22 ব্যালট যিনি ভূগোলের সূত্র অনেক দিয়েছেন বায়ুর গতি সম্পর্কিত, তিনি এটাকে প্রমাণ করবেন 1845 খ্রিস্টাব্দে। সেই ডপলার ক্রিয়ার জন্য কম্পাঙ্কের যে পরিবর্তনের যে সূত্রটা কি, তো আমরা বললাম ডপলার ক্রিয়াটা শব্দ যে প্রকার তরঙ্গ, শব্দ এর ডপলার ক্রিয়ার সূত্র, সেটা কি হবে? সেই সূত্রটা হচ্ছে কি, আমরা যদি বলি ফ্রিকোয়েন্সি অফ লিসনার, অর্থাৎ শ্রোতার কাছে যে শোনা ফ্রিকোয়েন্সিটা, তার মান হচ্ছে কি না তরঙ্গের গতিবেগ প্লাস মাইনাস অবজারভারের গতিবেগ ভি অফ মাইনাস প্লাস ভি অফ উৎসের গতিবেগ ইন্টু উৎস এর কম্পাঙ্ক। এইটা হচ্ছে সূত্রটা। তো এই সূত্রটাকে আমরা প্রমাণ করব। তো এটা হচ্ছে শব্দ কিংবা শব্দ বা স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার দরুন উৎস এর কম্পাঙ্কের পরিবর্তন শ্রোতার কাছে যে সূত্র অনুযায়ী হয় সেটা হচ্ছে এটা। তো যদি আপার সাইন অর্থাৎ উপরের চিহ্নটা নিয়ে থাকি, আপার সাইনটা কখন নেব, অর্থাৎ উপরে যখন প্লাস কিংবা নিচের মাইনাস সাইনটাকে বলা হচ্ছে আপার সাইন নিয়ে করলে সূত্রটা কি হবে না এফ এল সমান, আপার সাইন নিলে কি হবে যে এফ এল সমান ভি প্লাস অফ ভি জিরো বাই ভি মাইনাস ভি এস ইন্টু এফ এস। তো এখানে সিম্বলগুলোর আমরা একটু মানে বলে দিচ্ছি। এফ এল কি জিনিস, এফ আমরা সূত্রটাকে আগে, এফ এল হচ্ছে কি না শ্রোতার নিকট কম্পাঙ্ক, অর্থাৎ শ্রোতা যে কম্পাঙ্কটা শুনবে। এফ এস কি না উৎস এর কম্পাঙ্ক, উৎস এর কম্পাঙ্ক। ভিটা কি না তরঙ্গের বেগ, তরঙ্গের অর্থাৎ এখানে যেহেতু শব্দ তরঙ্গের কথা বলছি, তো শব্দ তরঙ্গের বেগ কিংবা যে কোনো স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শব্দ যেহেতু একটা স্থিতিস্থাপক তরঙ্গ তাই এক্ষেত্রে প্রযোজ্য। আর হচ্ছে কি ভি ও হচ্ছে ভি ওটাকে আমরা বলছি ভি লিসনার বলে দিচ্ছি, ভি এল অবজারভার, অনেক বইতে ভি এল ও লেখা থাকে, ভি ও লেখা থাকে, বোঝা গেছে। ভি ও এল হচ্ছে কি শ্রোতার বেগ, শ্রোতা যদি ছুটতে ছুটতে চলে যায়, শ্রোতার বেগ কোনো একটা দিকে যাবে। আর কি ভি এস এটা হচ্ছে কি যে উৎস এর বেগ, উৎস এর বেগ। তাহলে আমরা যখন আপার সাইন নেব একটা সূত্র পাবো, আর যখন অর্থাৎ আপার কেসটা নেব, আপার এটা কখন না যখন উৎস কাছের দিকে আসছে, আপার সাইনটা কখন নেব উৎস আর এটা ধরো শ্রোতা বলছে, ধরো এটা সোর্স বা লিসনার এটা সোর্স, দুজনেই যদি বিপরীত দিকে পরস্পরের দিকে এগিয়ে আসছে, এর গতিবেগ কত ভি এল আর এর গতিবেগ কত ভি এস, পরস্পরের দিকে এগিয়ে আসছে। আর তরঙ্গ সোর্স মানে কি একটা যে তরঙ্গ ছাড়তে ছাড়তে আসে, সেই তরঙ্গটার বেগ কত ভি। তাহলে এই ক্ষেত্রে যে শ্রোতা যে ফ্রিকোয়েন্সিতে শব্দটাকে শুনবে সেইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। আর লোয়ার সাইন বলতে কি, যদি এটা হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেসে কখন হবে না যখন হচ্ছে এর বিপরীত ঘটনাটা ঘটবে। এই যে লিসনার বলছি, এই লিসনার ভি এল বেগে ওই দিকে যাবে, আর এখানে সোর্স সে হচ্ছে কি ভি এস বেগে দূরের দিকে যাবে। আর এক্ষেত্রেও সোর্স যেহেতু সে এই দিকেও ছুটছে, চারদিকে তরঙ্গ তো বের করছে, তরঙ্গ তো সব দিকে বের করছে, তাহলে তরঙ্গ এই দিকে আপাতত আসছে, তাহলে দুদিকে চলে গেলেও তরঙ্গর জন্য তরঙ্গ বেগের জন্য সেইটা কিন্তু এইদিকে আসবে, শ্রোতার কানে পৌঁছাবে। তাহলে সেক্ষেত্রে যে লিসনারের কাছে ফ্রিকোয়েন্সিটা তখন আমরা লোয়ার কেসটা নেব, অর্থাৎ কি ভি মাইনাস ভি এল ভাজিত ভি প্লাস ভি এস ইন্টু এফ এস, বোঝা গেছে। অর্থাৎ এই যে চিহ্নের যে কনভেনশনটাকে একটু বোঝার জন্য আমরা বলে নিচ্ছি, যখনই দূরে কাছের দিকে আসবে অর্থাৎ কম্পাঙ্ককে যখনই জোরে শোনা যাবে তখন কি হবে কি কম্পাঙ্কের মানটা বাড়বে, আমাদের কি করলে এই ভগ্নাংশটা বাড়বে, উপরে যোগ করতে হবে এবং নিচে ছোট করতে হবে তবেই বাড়বে, অর্থাৎ তখন এই সূত্রটা আমাদের প্রযোজ্য হবে। আর কি যখন হচ্ছে দূরের দিকে চলে যাচ্ছে, উৎস যখন দূরের দিকে ছুটে পালিয়ে যাচ্ছে তখন কি আমরা কম জোরে ফ্রিকোয়েন্সিটা শুনবো, তো সেই জন্য এখানে যে ভগ্নাংশটা করলে কম হবে, তো উপরে বিয়োগ হবে নিচে যোগ হবে।
এই রকম করলে আমাদের সূত্রটা মনে রাখার ক্ষেত্রে একটা সুবিধা হবে। তো এইটা হচ্ছে জেনারেল সূত্র। তো এখানে আমাদের বলে রাখছি যে বিভিন্ন বইতে, অথারের বইতে এই লিসনারকে VO বলেছে, বোঝা গেছে। আমরা ভি অবজারভারও অনেক বইতে বলে থাকছে, সেটা যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। আবার অনেক বইতে এই FLF কে এখানে অবজারভার ও বলেছে, অবজারভারের কম্পাঙ্ক, কিংবা হচ্ছে এইটাকে হচ্ছে লিসনার না বলে অবজারভার বলেছে। এরকম বিভিন্নভাবে কোনো সময় এসটা ইউজ করতে নাও পারে, সিম্পলি এখানে ইউজ করেছে অবজারভার। এইটা হচ্ছে ডপলার ক্রিয়ার দরুন শব্দের যে কম্পাঙ্কের যে শ্রোতার কাছে যে আপাত পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে ডপলার ক্রিয়ার এইটা। তো এটা গেল শব্দ ক্ষেত্রে। আলো যদিও সেটা আমাদের সিলেবাসের বাইরে, তবে আলোর ক্ষেত্রে ডপলার ক্রিয়ার দরুন যে সূত্রটা কি হবে, আলো কিংবা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার দরুন যে সূত্রটা, তাহলে এটা আলো, শব্দ কিংবা যে কোনো স্থিতিস্থাপক তরঙ্গ, যে কোনো স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ কি, যে ক্ষেত্রে যে গতিটা, তরঙ্গের গতিটা যদি মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের প্রপার্টি হয়ে থাকে, যেমন কি শব্দের বেগ। শব্দের বেগ যেটা আমরা বলেছি, শব্দ তরঙ্গের বেগের রাশিমালাটা আমরা দেখেছি, সেটা কিন্তু গামা p/ρ মাধ্যমের উপর নির্ভর করে। সেই রকম কেসে কিন্তু আমরা সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। কিন্তু আলো কিংবা অন্য কোনো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, সেই তরঙ্গের ক্ষেত্রে যেহেতু মাধ্যম না থাকলেও সেই তরঙ্গটা চলে যেতে পারে, তো সেক্ষেত্রে, আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে নিচ্ছি, শ্রোতার বেগ কিংবা হচ্ছে উৎসের বেগ, এটা কার সাপেক্ষে না, এখানে মাধ্যম সাপেক্ষে। তাহলে শব্দের ডপলার ক্রিয়া যখন হবে, এখানে হচ্ছে কি মাধ্যম একটা থাকবে, এখানে মাধ্যম থাকবে, মাধ্যম থাকবে, তাই কি হচ্ছে কি মাধ্যম সাপেক্ষে এই বেগগুলো। শ্রোতার বেগ কার সাপেক্ষে না, মাধ্যম সাপেক্ষে। মাধ্যম সাপেক্ষে, মাধ্যম মানে কি, মাঝখানে যদি বায়ু থাকে তাহলে বায়ুটা স্থির আছে ধরে নিয়ে সে এগিয়ে চলে যায়, মাধ্যম সাপেক্ষে। কিংবা উৎসের বেগ, এটা কি না, মাধ্যম সাপেক্ষে। এই প্রসঙ্গে বলে রাখছি, যদি মাধ্যমের বেগ থাকে, মাধ্যমের বেগও যদি এর সঙ্গে থাকে, তাহলে শব্দের বেগকে প্রভাবিত করতে পারবে। যদি শব্দের গতির দিকে বা মাধ্যমটা প্রবাহিত হয়, তখন তার সঙ্গে কি হবে, এই যে তরঙ্গের বেগের সঙ্গে সেই মাধ্যমের বেগটা যুক্ত হয়ে যাবে। যদি একই দিকে যাচ্ছে মাধ্যমের বেগ আর শব্দ তরঙ্গের বেগটা যদি একই দিকে ধরা হয়, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, মাধ্যমের একটা সঙ্গে বেগ যোগ হয়ে যাবে। যেখানে যেখানে শুধু তরঙ্গের বেগটা রয়েছে, সেই বেগটাকে প্রভাবিত করে দেবে হচ্ছে, আমরা তার সঙ্গে যোগ করে দেবো হচ্ছে মাধ্যমের বেগ। আর যেটা বলছি, আলোর কিংবা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু মাধ্যম নির্ভর নয়, মাধ্যম না থাকলেও হয়, মাধ্যম না থাকলেও তো এই তরঙ্গটা যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপেক্ষিক, সেই যে মাধ্যম সাপেক্ষে বেগ কিংবা মাধ্যম সাপেক্ষে শ্রোতার বেগ কিংবা উৎসের বেগ, এইটা আমরা কিন্তু তখন বলতে পারবো। তখন আমরা সরাসরি আপেক্ষিক বেগ বলেই বলবো। মাধ্যম না থাকলে তখন আমরা কিন্তু শুধু শ্রোতা এবং উৎস এর কেবল আপেক্ষিক বেগ হয়, তখন সেইটাকে শুধু কেবলমাত্র ইউ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ হয় শ্রোতা এবং উৎসের মধ্যেই শুধু আপেক্ষিক বেগ, তারা সরে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আলোর ক্ষেত্রে ডপলার ক্রিয়ার সূত্রটা কি না, সেখানে ফ্রিকোয়েন্সিটা লিসনার কাছে যেটা শোনা যাবে সেটা √অফ সি মাইনাস ইউ বাই সি প্লাস ইউ ইন্টু ফ্রিকোয়েন্সি অফ সোর্স। এইটা হচ্ছে, তাহলে সিটা কি, সিটা হচ্ছে আলোর গতিবেগ, সি হচ্ছে আলোর গতিবেগ, বোঝা গেছে। আর ইউটা কি বললাম, আপেক্ষিক বেগ, তো বোঝা গেছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সূত্রটা একটু অন্যরকম। এই সূত্রটাকে আমাদেরকে নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এখানে রিলেটিভিটির থিওরিগুলোকে লাগাতে হবে, তবেই আমরা করতে পারবো। কারণ কি, আলোর গতিবেগ হচ্ছে ধ্রুবক, আলোর বিপক্ষে, আলো যাচ্ছে একদিক থেকে, সেই দিকে শ্রোতা ছুটে আসছে, তাহলে কিন্তু গতিবেগ সি প্লাস সেই শব্দের, সেই যে উৎসের গতিবেগ যোগ হয়ে যাবে না, কিংবা শ্রোতার গতিবেগ যোগ হবে না। কারণ কি, কখনোই কারোর গতিবেগ আলোর গতিবেগের থেকে বেশি হতে পারে না। তো সেটা যাই হোক, আমাদের সেই থিওরিটা কিন্তু আমাদের
এখানে প্রযোজ্য নয়, এটা আমরা শুধু জেনে রাখবো। যদি গণিত পড়ে তো এই সূত্র সাহায্যে বসিয়ে ফেলবো। আর যদি দেখি যে আপেক্ষিক গতিবেগ দুজনেই সরে যাচ্ছে, সেই একই লজিক আমরা লাগাবো। অর্থাৎ যদি দূরের দিকে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে তখন কম্পাঙ্ক কম হবে, সেইটা তখন আমরা উপরে প্লাস মাইনাস, এটাকে প্লাস হবে, নিচে তখন হয়ে যাবে মাইনাস, এইভাবে তখন ইউজ করব আমরা সূত্রটাকে। তো এটাই হচ্ছে ডপলার ক্রিয়া এবং তার যে সূত্রাবলী। তো এর প্রমাণটা আমরা হচ্ছে এর পরের ক্লাসে আমরা করব। তো এক্ষেত্রে আর বলে রাখি, এই সূত্রটাকে যখনই আমরা ইউজ করব তো কখনো কখনো কি হচ্ছে কি, উৎস তার সঙ্গে সঙ্গে শ্রোতা একই গতিতে যাচ্ছে, অর্থাৎ যখন শব্দের প্রতিফলন হয়ে ধরো ঘুরে আসবে, তো সেই জায়গায় আমরা সিচুয়েশন অনুযায়ী গতিবেগ কার কোন দিকে হচ্ছে, আপেক্ষিক গতিগুলো, সেইগুলো ঠিকভাবে সিম্বলটাকে ইউজ করে সূত্রটাকে ব্যবহার করব। তো এই যে ডপলার ক্রিয়া, এই ডপলার ক্রিয়ার প্রয়োগ কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে। ডপলার ক্রিয়া আলোর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো যে দূরবর্তী যে নক্ষত্র কাছে আসছে না দূরে আসছে, তার সেই যে তরঙ্গের পরিবর্তন, অর্থাৎ কি তরঙ্গ পরিবর্তন মানেই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন ঘটে যাওয়া, মানেই কি তার কম্পাঙ্কের যে পরিবর্তন, অর্থাৎ বেশি কম্পাঙ্ক যদি হয়, কম্পাঙ্ক বেশি হওয়া মানেই, অর্থাৎ আমরা জানি আলো তরঙ্গের মধ্যে যে নীল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট এবং কম্পাঙ্ক বেশি, সেটাকে তখন বলা হবে ব্লু শিফট। অর্থাৎ ব্লু শিফট যদি হয় বোঝা যাবে যে সেই উৎসটা আমাদের দিকে আসছে। আর যদি রেড শিফট, অর্থাৎ কম্পাঙ্ক যদি ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তখন আলোর ক্ষেত্রে আমরা দুটো ঘটনা পর্যবেক্ষণ করতে পারবো। একটা হচ্ছে রেড শিফট, একটা হচ্ছে ব্লু শিফট। রেড শিফট আর ব্লু শিফট সেইগুলো আমরা প্রয়োগ করবো। কিংবা কখনো কখনো সে কোনো মহাকাশ যানের যে গতিটা, তারা কাছের দিকে আসছে না দূরের দিকে সরে যাচ্ছে, রাডারের সাহায্যে তার কম্পাঙ্কের পরিবর্তন ধরে নিয়ে আমরা কিন্তু সেটা ক্যালকুলেশন করতে পারি। এইগুলো হচ্ছে আলোর যে যে ডপলার ক্রিয়ার প্রয়োগগুলো। কিংবা তার সঙ্গে সঙ্গে এই ডপলার ক্রিয়ার দরুন সেইখান থেকে নির্গত যে যে উৎসের, সেই উৎস নির্গত উৎস থেকে যেখান থেকে তরঙ্গটা নির্গত হচ্ছে তার টেম্পারেচারও কিন্তু অনেক সময় আমরা মাপ করতে পারি, কারণ তার গতিবেগটা সেখান থেকে জানার পর সেখান থেকে আমরা তার উৎসের যে টেম্পারেচারটাও কিন্তু অনেক সময় মাপা যায়। তো এইটা গেল হচ্ছে ডপলার ক্রিয়া।